আপনারা দেখছেন সীমাবদ্ধ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। রাজ্যে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার জন্য প্রচার অভিযান আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। এই দফায় আগামী 29 এপ্রিল 7টি জেলার 142টি আসনে ভোট গ্রহণ পর্ব শুরু হবে। মোট বুথের সংখ্যা 41,001টি এবং এর মধ্যে প্রধান বুথ 39,301টি এবং সহায়ক বুথ প্রায় 1,700। যে 7টি জেলায় আগামী 29 এপ্রিল ভোট গ্রহণ শুরু হবে সেই 7টি জেলা হলো উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমান। রাজ্যে গত 23 এপ্রিল যে প্রথম দফায় যে নির্বাচন হয় সেই নির্বাচনে কিন্তু আবহাওয়া কিন্তু খুবই খারাপ ছিল, অর্থাৎ অনেক মানুষ ভোট দিতে গিয়ে তাদের লাইনে মৃত্যু হয়েছে বা হসপিটালে নিয়ে যেতে যেতে মৃত্যু হয়েছে। এবং এই আবহাওয়াটা দক্ষিণবঙ্গে কিন্তু যে 29 এপ্রিল যে ভোট আছে সেখানে কিন্তু অনেকটা নরম থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে খবর। আগামী 29 এপ্রিল অর্থাৎ বুধবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে ওই দিন বৃষ্টির সম্ভাবনা আছে এবং আজ আজ সকাল থেকে মেঘলা এবং বিকেলের পর থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে দক্ষিণবঙ্গে। এবং এটাও আশা করা যাচ্ছে যে গোটা সপ্তাহ জুড়ে তাপমাত্রা নরম থাকবে এবং বুধবার বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। রাজ্যে বিধানসভা ভোটের প্রথম পর্ব মোটের ওপর শান্তিতে সম্পন্ন হলো। কিছু বিক্ষিপ্ত অশান্তি ও সংঘর্ষ বাদ দিয়ে নির্বাচন কমিশন এর জন্য প্রশংসা দাবি করতেই পারে। শান্তিপূর্ণভাবে ভোট পর্ব সম্পন্ন হোক পশ্চিমবঙ্গের সব মানুষই চান। তার জন্য প্রশাসনকে প্রয়োজনে কঠোর হোক এও তাদের চাওয়া। তবে এখানে একটি প্রশ্ন আছে, শান্তিতে ভোট করানোর নামে আইন কানুনের ঠিকঠাক প্রয়োগ ও কার্যকর পদক্ষেপ করাই যথেষ্ট বাড়াবাড়ি দরকার আছে কি? নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে যা করেছে বা করছে সেটা কেবল বাড়াবাড়ি নয়, কার্যত যুদ্ধ ঘোষণা সামিল। এখানে নির্বাচন কমিশন কিন্তু সাধারণ মানুষকে বেশি হেনস্থা করছেন। এবং হেনস্থা কেন করা হচ্ছে? বাইক নির্দেশিকা জারি করে অবশ্য কমিশন ক্ষান্ত দেয়নি। অর্থাৎ কিছুদিন আগে তোমরা দেখেছো যে বাইক নির্দেশিকা কিন্তু দিয়েছিল যে 48 ঘন্টা আগে পর্যন্ত কোনো রকম বাইক আহ, চলাচল করবে না বা কিছু নির্দিষ্ট বাইক বা কিছু নির্দিষ্ট ইমার্জেন্সি ছাড়া কোনো বাইক চলাচল করবে না। কিন্তু বর্তমানে হাইকোর্ট কিন্তু সেই নির্দেশিকার উপরে কিন্তু তাদের রায় জানিয়েছেন এবং বলেছেন যে 12 ঘন্টা আগে থেকে এই জারি বহাল থাকবে। এছাড়াও নির্বাচন কমিশন জানিয়েছেন যেসব বহুতল আবাসনে ভোটের বুথ থাকবে সেখানে কোনো ফ্ল্যাটে কারো আত্মীয় পরিজন বন্ধু থাকতে পারবেন না। নির্বাচনের শান্তি রক্ষার জন্য নাগরিকের ব্যক্তিগত পরিসরে এমন প্রবল হস্তক্ষেপের প্রয়োজন হচ্ছে কেন? একটি ছড়া বলতে খুবই ইচ্ছে করছে। ছড়াটি হলো, ভোট দিয়ে যা আয় ভোটার আয়, মাছ কাটলে মুড়ো দেব, গাই বিয়েলে দুধ দেব, দুধ খেতে দুধ খেতে বাটি দেব। এই এই ভোট ভোট ছড়া যখন রচনা করেছিলেন সেই ভোট ছড়ায় আজ 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সঙ্গে কিন্তু উম, খুব প্রাসঙ্গিক। গত নভেম্বর মাস থেকে নির্বাচন কমিশন যখন এসআইআর প্রক্রিয়া যখন শুরু করেছিলেন তখন থেকে আজ পর্যন্ত প্রায় 90 লক্ষ ভোটারের নাম কিন্তু বাদ গেছে। অথচ এসআইআর প্রক্রিয়াটা বৈধ কিনা সেই সম্পর্কে কিন্তু এখনো জানা যায়নি। অথচ এই যে নির্বাচন হবে এই নির্বাচনের পরে এই ভোটের ফলাফলের বৈধতা নিয়ে কি প্রশ্ন তোলা যাবে? অর্থাৎ যে এসআইআর প্রক্রিয়াটা বৈধ কিনা সেটাও আজ আমরা জানি না। অথচ এই যে 90 লক্ষ মানুষের বাদ গেল, এই বাদের পর যে ভোট হচ্ছে সেই নির্বাচনে যে ফলাফল দাঁড়াবে সেই ফলাফলটা বৈধ তো? পশ্চিমবঙ্গ নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ। ভারতীয় যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিশ্চয়ই একটি বড় ঘটনা। বিশেষত হিন্দুত্ব রাজনীতি অধ্যুষিত উত্তর ভারতের প্রান্তবর্তী এই বিরোধী শাসিত প্রদেশকে যেহেতু ভারতীয় জনতা পার্টি আজ অব্দি জয় করতে পারেনি, এবার নির্বাচনে আলাদা গুরুত্ব সহজে বোধগম্য। সামগ্রিক এসআইআর প্রক্রিয়া যে সেই গুরুত্বকে বিরাট পরিমাণে বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের দিকে এখন ভারতীয় রাজনীতির অতিরিক্ত মনোযোগ সন্দেহ নেই, কিন্তু তা বলে তো অবশিষ্ট ভারত থেমে নেই। একদিকে নানা রাজ্যে নানা সংকট ও উদ্ভূত ঘনীভূত হচ্ছে এবং সেই সব অঞ্চলে মানুষ সমাধানের উপেক্ষায় উৎকণ্ঠিত অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। যেমন মণিপুরে অগ্নিঘোর পরিস্থিতি, যেমন নয়ডায় তীব্র শ্রমিক অসন্তোষের জেরে জনজীবন বিপর্যস্ত, যেমন উত্তরপ্রদেশে গাজিয়াবাদে কিশোরী ধর্ষণের মৃত্যু নিয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, দিল্লিতে কৈলাসী হিলসে তরুণীর নৃশংস হত্যা। এছাড়াও বৈদেশিক বিভিন্ন সমস্যা তো আছেই, যেমন ইসরায়েল ইরানের যুদ্ধের ভারতের নিষ্ক্রিয়তা এবং পাকিস্তানের সক্রিয়তা নিয়ে আলোচনার বিষয়। হরমুজ প্রণালী কখনো বন্ধ, এলপিজি সমস্যা সারা দেশ জুড়ে রয়েছে, অন্তত 1 মাস এখনো অব্যাহত থাকবে। তবুও প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সব দায়িত্ব ফেলে পশ্চিমবঙ্গে বিরাজমান। সন্দেহ জাগে পশ্চিমবঙ্গের বাইরেও কি দেশের অন্য কিছু সমস্যা থাকতে পারে, সেই সম্ভাবনাটি বিষয়ে তারা আদৌ সচেতন কি? ক্যামেরা হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যখন গঙ্গা বিহার করছেন সেই নম্র মধুর ছবি ভোট প্রস্তুত জনসাধারণের কাছে
যখন সমাজ মাধ্যমে প্রবলভাবে পৌঁছে যাচ্ছে ঠিক সেই সময় মণিপুর কেবল অশান্তই নয়, রীতিমতো জ্বলন্ত। পশ্চিমবঙ্গে নির্বাচন উপলক্ষে প্রধানমন্ত্রী বহুবার এই রাজ্যে আসতেই পারেন তিনি, কিন্তু উল্লেখ্য যে 2023 সালের মে মাসে মণিপুরে ভয়ঙ্কর হিংসাগ্রস্ত হওয়ার পর তিনি মাত্র একবার মণিপুরে যাওয়ার সময় বার করতে পেরেছিলেন, ঘটনার 2.5 বছর পর 2025 সালের সেপ্টেম্বর মাসে। রাজ্যে প্রথম দফা নির্বাচন পরিচালনার নামে রাজ্যে 2,40,000-এরও বেশি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং এই সংখ্যাটা অগ্নিগর্ভ মণিপুরের তুলনায় প্রায় 9 গুণ। শুধুমাত্র কলকাতাতেই নিয়োগ হয়েছে 50,000 বা তারও বেশি সশস্ত্র বাহিনী। নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গে যা করেছে সেটা কিন্তু এটা যুদ্ধ ঘোষণা সামিল, বা এটা কিন্তু একরকমের এমার্জেন্সি মতোই পরিস্থিতি। পশ্চিমবঙ্গ অতিথি বৎসল রাজ্য, এখানে সকলেই স্বাগত সর্বদা। তবু বিস্ময়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে 2 দফা নির্বাচন মিলিয়ে টানা 15 দিন থাকলেন। তা দেখে বিজেপি শাসিত অসমের কথা না হয় বাদ গেল, বিরোধী শাসিত তামিলনাড়ুতে তো তাকে এমন সময়সূচি করতে দেখা গেল না। কোন সিদ্ধান্ত তারা নিচ্ছেন তারাই জানেন। তবে পশ্চিমবঙ্গের এবারের ইলেকশন সত্যিই একটি অভূতপূর্ব এবং একটি অন্যরকমের ভোটদান পর্ব। নির্বাচন কমিশন সব দিক দিয়ে তারা নিশ্চিত করতে চাইছেন যে সমস্ত ভোটদান পর্ব যেন শান্তিপূর্ণভাবে হয়, কিন্তু এই শান্তির আবহাওয়া ছড়াতে গিয়ে তারা কি আতঙ্কের আবহাওয়া ছড়ায়নি? নিশ্চয়ই ছড়িয়েছেন। সেটা আপনার এলাকায় দেখতে পাচ্ছেন। আপনার যে আশেপাশে যে পরিস্থিতি যেভাবে হয়েছে, সেই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে শান্তির নামে যে আতঙ্ক ছড়ানো হয়েছে, আতঙ্ক কিছুটা ছড়ানো হয়েছে। এখানে এই ছবিতে যে মানুষটিকে দেখছেন তিনি হলেন অজয় পাল শর্মা। ইনি এনকাউন্টার স্পেশালিস্ট নামে পরিচিত। বর্তমানে নির্বাচন কমিশনের তরফ থেকে এনাকে পোস্টিং করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়, এবং ইনি তার আগে কর্মরত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা উত্তরপ্রদেশে যোগী রাজ্যে। ইনি যোগী রাজ্যে যোগিকা সিংহাম নামে পরিচিত। এখন এই যে বদলি হয়েছে সেটা অনেকটা হিসাব কষেই হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। নির্বাচন কমিশনের তরফ থেকে শুধুমাত্র এনাকে নয়, আরও বিভিন্ন রকম অনেক দাপুটে পুলিশ অফিসার বা অনেক দাপুটে আধিকারিককে কিন্তু পশ্চিমবঙ্গে এই বিধানসভা নির্বাচনের জন্য বদলি করা হয়েছে, এবং সেটা শুধুমাত্র যে নির্বাচন কমিশনের নির্দেশ তা নয়, সেটা যে সম্পূর্ণ কেন্দ্রীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তথা বরিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী বিজেপি বরিষ্ঠ নেতা প্রধানমন্ত্রীর নির্দেশেই হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। এখন আরেকটি ছড়া বলি। রাজায় রাজায় যুদ্ধ বেঁধে রাজ্যই হয় ধ্বংস, যেটি প্রাপ্য তা যদি সব পেত সবাই ঠিকঠাক, তাহলে কি উঠতো এমন রাজ্য জুড়ে হাঁকটাক? কেই বা চায় আনতে ঘরে খাল কেটে কুমির, চোখে দেখতে সর্বনাশটা প্রিয় মাতৃভূমির। 4ই মে ভোটের ফলাফল বেরোবে। অনেক নেতা জিতবেন, অনেকে হারবেন, কেউ মন্ত্রী হবেন, কেউ নয়। তারপরে হয়তো কিছু নেতা সমাজ মাধ্যমে লিখবেন কর্ণকুন্তী সংবাদ এর কর্ণের মতোই, জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান, আমি রব নিষ্ফলের হতাশার দলে। শেষ করছি আজকের পর্ব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা এই চ্যানেলে আরও যে সমস্ত ভিডিও আপলোড করা আছে সেগুলো আপনারা দেখবেন, আপনাদের মতামত জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।